আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের চ্যাপ্টার ৯ নিয়ে কথা বলবো। চ্যাপ্টার ৯ এর নাম হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাসপেক্টস অফ ভ্যাট, অর্থাৎ ভ্যাট হিসাবের দিকসমূহ। তো আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম যে এই অধ্যায় থেকে সাধারণত দুই ধরনের অঙ্ক থাকে। একটি ছিল ভ্যাট সম্পর্কিত জাবেদা, যেটা নিয়ে আমরা বিগত ৭ থেকে ৮টা ভিডিওতে আলোচনা করেছি। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিট ভ্যাট পেয়েবল কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কস্ট শিট নিচে দেওয়া আছে। তো যখন আমরা এই কস্ট শিটটা তৈরি করব তখন আমাদেরকে এই সবার উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, দেন আমাদেরকে কস্ট শিট বা কস্ট স্টেটমেন্ট লিখতে হবে এবং তারিখ লিখতে হবে। তো সাধারণত এই কস্ট শিটের মধ্যে আমাদেরকে 7টা নাম মনে রাখতে হবে। আবার বলছি, এই কস্ট শিটের মধ্যে আমাদেরকে 7টা নাম মনে রাখতে হবে। তো আমরা সিরিয়ালে দেখব যে কিভাবে এই চার্ট পড়তে হবে বা মনে রাখতে হবে। সবার প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, এবং এটার সাথে আমাদেরকে অ্যাড করতে হবে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস। অর্থাৎ উপরে যেটা লিখলাম আমরা ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এবং এই কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামালের ক্রয় যোগ করতে হবে। এবং এই কাঁচামালের ক্রয়ের সাথে আমরা জানি কিছু কিছু জিনিস কি হবে, যোগ অথবা বিয়োগ হবে। যেমন যোগ হতে পারে ক্যারিজ ইনওয়ার্ড। আমরা জানি ক্যারিজ ইনওয়ার্ড মানে হচ্ছে ক্রয় পরিবহন, আর যদি ক্যারিজ আউটওয়ার্ড থাকতো তাইলে সেটা হতো কি বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন এখানে আসবে না, এখানে আসবে যেহেতু এখানে আমরা ক্রয় লিখেছি, ক্রয়ের সাথে কোনটা অ্যাড হবে, ক্রয় পরিবহন অ্যাড হবে। ক্রয় পরিবহনের ইংরেজিতে অনেকগুলো নাম থাকে, এর মধ্যে একটি হচ্ছে ক্যারিজ ইনওয়ার্ড। তো এই ক্যারিজ ইনওয়ার্ডটা এই ক্রয়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। দেন আমাদের এই ক্রয় থেকে কি করতে হবে, ক্রয় থেকে লেস করতে হবে বা মাইনাস করতে হবে পারচেজ রিটার্ন অথবা পারচেজ ডিসকাউন্ট। যদি পারচেজ রিটার্ন থাকে সেটাও বিয়োগ করতে হবে, পারচেজ ডিসকাউন্ট থাকলেও সেটাও বিয়োগ করতে হবে। এবং তারপরে আমাদেরকে কি করতে হবে, লেস করতে হবে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামালের সমাপনী মজুদ। তো আমাদেরকে এই লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস লেস করার পরে আমাদেরকে যেটা করতে হবে, যদি প্রশ্নে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, লেস করতে হবে। কি থাকলে লেস করতে হবে, অ্যাব নর্মাল লস যদি থাকে সেটাকে আমরা লেস করব। তো এটা সাধারণত থাকে না, যদি না থাকে তাহলে আমাদের লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস পর্যন্ত লিখলেই হবে। আর যদি থাকে তাহলে আমরা অ্যাব নর্মাল লসটাকেও আমরা কি করব, বিয়োগ করে দেব। তো উপরের সবগুলা যোগ বিয়োগ করার পরে আমরা এখানে প্রথম যে টাকাটা পাবো এটার নাম হবে ইউজড র ম্যাটেরিয়ালস। কি, ইউজড র ম্যাটেরিয়ালস, অথবা আমরা বলতে পারি ম্যাটেরিয়ালস ইউজড, অথবা বলতে পারি র ম্যাটেরিয়াল কনজিউমড। আমরা যে নামে ইচ্ছা সেই নামেই রাখতে পারি, তবে অবশ্যই এটা কি হইতে হবে, ইউজড র ম্যাটেরিয়াল বলাটাই বেস্ট। এই হচ্ছে প্রথম নাম। আমরা পূর্বে যে বলেছিলাম যে আমাদেরকে 7টি নাম কি করতে হবে, মনে রাখতে হবে। 7টি নামের প্রথম নামই হচ্ছে ইউজড র ম্যাটেরিয়ালস। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উপরে 3টা নামকে আমরা হলুদ রঙে রাঙিয়ে রেখেছি, এখন প্রশ্ন হচ্ছে যে এগুলাকে এভাবে রং করলাম কেন। তার কারণ হচ্ছে বেসিক্যালি আমাদের পরীক্ষায় এই ওপেনিং স্টক এবং তার সাথে অ্যাড করতে হয় পারচেজ অফ র ম্যাটেরিয়ালস এবং তার সাথে লেস করতে হয় ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। বেসিক্যালি এখানে এই 3টাকে আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এখন এই 3টা যদি আমরা মনে রাখি, আর আমরা জানি ক্রয় পরিবহন এবং ক্রয়ের রিটার্ন বা ক্রয়ের ডিসকাউন্ট এগুলো কার সাথে সম্পৃক্ত, এই পারচেজ অফ র ম্যাটেরিয়ালের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা এখানে জাস্ট মনে রাখবো পারচেজ অফ র ম্যাটেরিয়ালের সাথে কিছু কি হইতে পারে, প্লাস অথবা মাইনাস হতে পারে। আর কি প্লাস কি মাইনাস হবে এগুলো আমরা এতদিন পর্যন্ত যেহেতু আমরা এসএসসিতে পড়েছি বা এইচএসসিতে পড়েছি, তো আমরা এগুলা জানি যে ক্রয়ের সাথে কি যোগ বিয়োগ হয়। তো আমরা যদি চাই এই চার্ট পড়ার সময় এগুলাকে বাদ দিয়েও পড়তে পারি। আমাদেরকে এই 3টা নাম মনে রাখলেই এখানে হবে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, অ্যাড পারচেজ অফ র ম্যাটেরিয়ালস অ্যান্ড লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। এই 3টা জিনিসকে যদি আমরা যোগ বিয়োগ করি, আর যদি প্রশ্নে অ্যাবনর্মাল লস না থাকে, এই 3টা জিনিস যোগ বিয়োগ করার পরে যে টাকাটা বের হবে সেই টাকাটার নামই আমরা দেব ইউজড র ম্যাটেরিয়াল অথবা ম্যাটেরিয়ালস ইউজড। তাহলে প্রথম নাম আমরা পেয়ে গেলাম।
আবারও বলছি, প্রথম নামটা পাওয়ার জন্য আমাদেরকে শুধুমাত্র এই তিনটা জিনিস যোগ বিয়োগ করতে হবে: ওপেনিং স্টক, তারপরে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস এবং ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, জাস্ট এই তিনটা। তো আমরা প্রথম নামটা পেয়ে গেলাম। এবার এই ইউজড র ম্যাটেরিয়ালসের সাথে অথবা ইউজড ম্যাটেরিয়ালসের সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড করব। কি কি অ্যাড করব? অল ডিরেক্ট এক্সপেন্সেস অ্যান্ড ওয়েজেস, অর্থাৎ সকল প্রত্যক্ষ খরচগুলো আমরা এখানে যোগ করব। কি যোগ করব? প্রত্যক্ষ খরচ। তো এই ইউজড ম্যাটেরিয়ালসের সাথে যদি আমরা অল ডিরেক্ট এক্সপেন্সেস বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করি, তাহলে যে নামটা পাওয়া যায় সেটা হচ্ছে কি কস্ট? প্রাইম কস্ট। তাহলে এই আমরা 2 নাম্বার নামটা পেয়ে গেলাম। তাইলে এটা মনে রাখতে হবে যে ইউজড র ম্যাটেরিয়ালসের সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচগুলো যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাইম কস্ট। এবং এই প্রাইম কস্টের সাথে আমাদেরকে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেডগুলা। কি যোগ করতে হবে? ফ্যাক্টরি ওভারহেড। যদি আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করি, আর এইখানে যে লেস দেয়া আছে, লেস সেল অফ স্ক্র্যাপ ভ্যালু বা সেল অফ স্ক্র্যাপ, এই নামটা আমরা 3 জায়গায় বিয়োগ করতে পারি। আমরা চাইলে এই ফ্যাক্টরি ওভারহেডের পরেও এই সেল অফ স্ক্র্যাপটা বিয়োগ করতে পারি, অথবা আমরা এই ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এগুলার পরেও বিয়োগ করতে পারি, অথবা ওপেনিং ফিনিশ গুডস অর ক্লোজিং ফিনিশ গুডস এর নিচেও আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তবে আমরা এটা এখানে বিয়োগ না করে আমরা এই জায়গাতে বিয়োগ করলে কি হবে? বেস্ট হবে। তো আমরা যেটা বলছিলাম, আমরা বলছিলাম যে এই লেস সেল অফ স্ক্র্যাপ ভ্যালু যেটা থাকবে বা স্পয়েলড যেটা থাকবে, সেটাকে আমরা কি করব? আমরা এই ওপেনিং অর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসের নিচে দিয়ে লেস করে দেব। তো আমরা চাইলে এখানেও করতে পারি, ওইখানেও করতে পারি, যাই হোক। তো প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলোকে কি করি? যোগ করি। আবারও বলছি, প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করি, এই ফ্যাক্টরি ওভারহেডের আরেকটা নাম হচ্ছে প্রোডাকশন ওভারহেড, ঠিক আছে? তো এই ফ্যাক্টরি ওভারহেডগুলা, কারখানার উপরিব্যয়গুলো যদি আমরা প্রাইম কস্টের সাথে যোগ করি, তাহলে আমরা যেই টাকাটা পাবো সেই টাকাটার নাম কি হবে? সেই টাকাটার নাম হবে ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। কি কি? ফ্যাক্টরি কস্ট, ওয়ার্ক কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা হচ্ছে এটা। এখানে প্রাইম কস্ট কোনটা? প্রাইম কস্ট ছিল এই যে টাকাটা। এই প্রাইম কস্টের সাথে যদি আমরা এই ওভারহেডটা যোগ করে দেই, তাহলে আমরা যে টাকাটা পাবো সেটা পাচ্ছি আমরা কি? সেটা পাচ্ছি আমরা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ওকে, ফাইন। এখন এই ফ্যাক্টরি কস্টের সাথে এটা কি ছিল? এটা 3 নাম্বার নামটা ছিল, আমাদের যে 7টা নাম ছিল 7টা নামের 3 নাম্বার নামটা হচ্ছে এটা। আর এই ফ্যাক্টরি কস্টের সাথে আমাদেরকে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করতে হবে এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে যে যোগ এবং বিয়োগের একটা সহজ টেকনিক বলে দিচ্ছি, দেখেন। যখনই আপনার ওপেনিং হবে, ওপেনিং গুলা যোগ হবে এবং ক্লোজিং গুলা কি হবে? বিয়োগ হবে। আমরা একটু পরে এটা আর একটু ক্লিয়ার করে বলবো, আপাতত এখানে বলে রাখছি যে ওপেনিং যদি হয় তাহলে যোগ করব এবং ক্লোজিং যদি হয় তাহলে কি করব? বিয়োগ করব। তো ফ্যাক্টরি ওভারহেডের সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেসটা কি হবে? যোগ এবং বিয়োগ হবে। তো ফ্যাক্টরি কস্টের সাথে এই দুইটা যোগ বিয়োগ করার পরে যে টাকাটা পাবো সেই টাকাটার নাম আমরা কি দেব? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। কি বলা হয়? উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, ফাইন। এবার এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অ্যাড করব ওপেনিং ফিনিশ গুডস এবং লেস করব, বিয়োগ করব আমরা ক্লোজিং ফিনিশ গুডস। এই দুইটা জিনিস যোগ বিয়োগ করার পরে কার সাথে যোগ বিয়োগ করব? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের সাথে। এটার সাথে যখন যোগ বিয়োগ করব তখন আমরা যে টাকাটা পাবো সেই টাকার নাম হবে কস্ট অফ গুডস সোল্ড। এটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। কি ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। এর আগেরটা যেটা আমরা আলোচনা করেছিলাম যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এটা ছিল উৎপাদিত পণ্যের ব্যয়। আর এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, তার মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, ফাইন। এবার এখানে এসে আমরা একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে একটু আগে বলছিলাম যে যদি ওপেনিং হয় তাহলে সেগুলো আমরা কি করব? এটা বিশেষ করে মজুত পণ্যের ক্ষেত্রে বা গুডসের ক্ষেত্রে যদি ওপেনিং হয় তাহলে কি করব? যোগ করব। আর যদি ক্লোজিং হয় তাহলে কি করব? বিয়োগ করব। আপনি যদি পূর্ব থেকে দেখেন তাহলে একটা বিষয় ক্লিয়ার হবে। এখানে যে র ম্যাটেরিয়ালস ছিল এটা কি ছিল? এটা ছিল ওপেনিং। তো ওপেনিংটা এখানে কি হয়েছে? যোগ হয়েছে। আবার এখানে খেয়াল করে দেখেন স্টকের কথা বলা হয়েছে র ম্যাটেরিয়ালসের
কি এটা ক্লোজিং, ক্লোজিংটা কি হয়েছে বিয়োগ হয়েছে। তাহলে আমরা যে একটু আগে বলেছিলাম যে যখন মজুদ পণ্য নিয়ে কথা হবে বা স্টক নিয়ে কথা হবে তখন আমরা কি করব ওপেনিংগুলো যোগ করব, ক্লোজিংগুলো কি করব বিয়োগ করব। আচ্ছা নিচে আমরা আরো ক্লিয়ার হব, নিচে এই যে এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং, ওপেনিংটা কি হচ্ছে যোগ হচ্ছে। তারপরে হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এটা কি হচ্ছে ক্লোজিংটা, ক্লোজিংটা বিয়োগ হচ্ছে। তাহলে বুঝতে পারলাম ওপেনিং হলে যোগ হবে, ক্লোজিং হলে কি হবে বিয়োগ হবে। আবারও এখানে দেখতে পাচ্ছি ফিনিশ গুডসের ওপেনিংটা কি হচ্ছে যোগ হচ্ছে, কিন্তু ফিনিশ গুডসের ক্লোজিংটা কি হচ্ছে বিয়োগ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি এরকম পণ্য টাইপের কিছু থাকে এবং স্টক রিলেটেড কিছু থাকে তখন স্টকের ওপেনিংটা কি হবে যোগ হবে এবং স্টকের ক্লোজিংটা কি হবে বিয়োগ হবে। স্টক বলতে এখানে মজুদ বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম ওপেনিং যোগ আর ক্লোজিং হলে কি হবে বিয়োগ হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত। এই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের 7টা নামের মধ্যে 5 নাম্বার নামটা, ঠিক আছে। এটা আমাদের সিরিয়ালে কোনটার সাথে কোনটা যোগ করলে কি পাওয়া যাবে সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, নয়তো আমরা অঙ্ক করতে পারবো না। তারপরে আমাদেরকে এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমাদেরকে দুইটা নাম বা দুইটা খরচ কি করতে হবে যোগ করতে হবে। এখানে খেয়াল করলে আমরা দেখব যে অ্যাড করেছি আমরা কি কমার্শিয়াল এক্সপেন্সেস অথবা অপারেটিং এক্সপেন্সেস, আমরা অপারেটিং এক্সপেন্সই বলবো, এটাই বেস্ট, অপারেটিং এক্সপেন্স। কস্ট অফ গুডস সোল্ডের সাথে যদি আমরা অপারেটিং এক্সপেন্সটা যোগ করি, এখন এই অপারেটিং এক্সপেন্স আবার দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে অফিস এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। একটা হচ্ছে অফিস বা এই অফিসের আরেকটা নাম হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে এই অপারেটিং এক্সপেন্সের প্রথমটা হচ্ছে অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং পরেরটা হচ্ছে সেলিং এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ওকে ফাইন। এই দুইটা জিনিস যদি আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল কস্ট। ওকে ফাইন। এখন এই টোটাল কস্টের সাথে আমরা জানি কস্টের সাথে যদি আমরা প্রফিটটা যোগ করি তাহলে আমরা কি পাই? সেলস প্রাইস পাই। হ্যাঁ, তবে কখনো কখনো যদি লস হয় তখন ওই কস্ট থেকে লসটাকে বাদ দিলেও আমরা কি পাবো? সেলস প্রাইসটা পাবো। আবারও বলছি, কস্টের সাথে প্রফিটকে যোগ করলে আমরা সেলস প্রাইস পাবো, অথবা কস্টের সাথে যদি লস হয় তাহলে লসটাকে কস্ট থেকে বিয়োগ করলে কি হবে? সেলস প্রাইস পাবো। এই হচ্ছে সেলস প্রাইস। এই টোটাল কস্ট ছিল 6 নাম্বার এবং সেলস প্রাইস হচ্ছে 7 নাম্বার। এই হচ্ছে আমাদেরকে এই কস্ট শিটের মধ্যে 7টা নাম আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে এবং কোনটার পর কোনটা আসে সেটা আমাদেরকে জানতে হবে। আরও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে আমরা কয়েকটা কোটেশন ব্যবহার করেছিলাম। মানে হচ্ছে এই যে এখানে অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা কিন্তু একটা খরচ না, এটা হচ্ছে একটা কোটেশন, কারণ এই কোটেশনের মধ্যে অনেকগুলো খরচ আসতে পারে। আবার সেলিং এক্সপেন্স কিন্তু একটা না, সেলিং এক্সপেন্সের মধ্যে অনেকগুলো খরচ আসবে। আমরা জাস্ট যেহেতু চার্ট পড়তেছি এই কারণে আমরা যেগুলা হেডিং যেগুলো কোটেশন বা হেডিং সেগুলোই আমরা এখানে দেখে নিচ্ছি, কারণ এই হেডিংগুলোর ভিতরে আমাদের আরো অনেকগুলো খরচ আছে যেগুলো নাকি আমরা অঙ্ক যখন করব তখনই আমরা অঙ্ক করতে করতে শিখে যাব। যেমন এখানে আরেকটা ছিল এই যে ফ্যাক্টরি ওভারহেড, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্যাক্টরি ওভারহেড, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড কিন্তু একটা না, ফ্যাক্টরি ওভারহেড মানে হচ্ছে কারখানার উপরে ব্যয়, কারখানার উপরে ব্যয় কিন্তু একটা না, অনেকগুলা, কিন্তু শুধুমাত্র আমরা কি হেডিংটা লিখেছি, এখানে যে ফ্যাক্টরি ওভারহেডগুলা যুক্ত হবে। ওকে ফাইন। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদেরকে এখানে নিট ভ্যাট পেয়েবল বের করতে হবে, তো আমাদেরকে প্রথমে সেলস প্রাইস বের করতে হবে, এই জন্য আমরা সেলস প্রাইস বের করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যাট 15% বের করব অন আউটপুটের উপরে, আউটপুট মানে হচ্ছে অন সেলস। ওকে, এই সেলসের উপরে যে 15% ভ্যাট বের করব সেটা আমরা এখানে লিখব। লেখার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যাট 15% বের করতে হবে অন ইনপুট। অন ইনপুট মানে হচ্ছে অন ম্যাটেরিয়াল ইউজড। অন ম্যাটেরিয়াল ইউজড কোনটা? যেটা নাকি আমরা এই চার্টের প্রথম, মানে হচ্ছে আমরা যে বলেছিলাম আমাদের এখানে 7টার নাম আমাদের মনে রাখতে হবে, সেই 7টা নামের প্রথম নামটাই হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড। এই যে 1 নাম্বারটা, এই 1 নাম্বারটা এখানে লেখা আছে ম্যাটেরিয়ালস ইউজড অথবা র ম্যাটেরিয়াল কনজিউমড।
সো এই যে টাকাটা বের হবে এই টাকাটার উপরে আমাদের 15% বের করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে সেলস প্রাইস আছে এই সেলস প্রাইসের উপরে আমাদেরকে 15% ভ্যাট বের করে আমরা এখানে লিখব। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজডের উপরে আমাদেরকে 15% বের করতে হবে, বের করে আমরা এখানে লিখব। এখন এই সেলসের উপরে যে ভ্যাটটা বের হয়েছে 15%, সেই 15% ভ্যাট থেকে ম্যাটেরিয়াল ইউজডের যে 15% ভ্যাট বের হয়েছে সেই ভ্যাটের টাকাটা আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। দেন যে টাকাটা বেরোবে সেটাকে বলা হবে কি, সেটাকে বলা হবে নিট ভ্যাট পেয়েবল। আর এই টাকাটা হচ্ছে নিট ভ্যাট পেয়েবলের টাকা। সো আমাদেরকে এই চার্টটাই করতে হবে। এই চার্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা চাইলে এই যে অংশটা আলাদা বক্সের মধ্যে করতে পারি, ঠিক আছে। সো আমরা একটি চার্টের মধ্যে দেখে নিলাম। যদি আমরা চাই তাহলে এই যে সেলস প্রাইস পর্যন্ত একটা বক্সের মধ্যে করতে পারি, এবং পরের যে নিট ভ্যাট পেয়েবল, এই নিট ভ্যাট পেয়েবলের জন্য আমরা আলাদা একটা বক্স করতে পারি। সো আমাদেরকে এইভাবেই এই অঙ্কটি সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করে করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা চার্টটা যদি এক নজরে পুরোটা দেখতে চাই আমরা একটু দেখে নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো যে কস্ট শিটটি ছিল এই হচ্ছে পুরো কস্ট শিটটি। তো আমাদেরকে পড়ে ফেলতে হবে। কস্ট শিট হচ্ছে সেলস প্রাইস পর্যন্ত। আমরা চাইলে এই নিচের এই অংশটাকে আমরা কি করব, আলাদাভাবে আবার আরেকটা বক্সের মধ্যে আমরা দিতে পারবো। এই যে এই অংশটাকে আমরা আবার আলাদা একটা বক্সের মধ্যে দিতে পারবো, দেওয়া যাবে। আর চাইলে এই বক্সের মধ্যে দিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমাদের চার্ট। তো আজকের আলোচনা ছিল যে নিট ভ্যাট পেয়েবল বের করার জন্য যে কস্ট শিট আমাদেরকে তৈরি করতে হবে, সেই কস্ট শিট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আগামী কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।